19 মে 2026 মঙ্গলবার সকাল 9:30 এমন একটা ঘটনা ঘটে যা নাড়িয়ে দেয় পুরো বাংলাদেশকে। এই দিনে 7 বছরের এক শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়। রামিসার মা রামিসাকে স্কুলে পাঠানোর জন্য ডাকতে থাকে, কিন্তু কোনো ডাকেই রামিসা সাড়া দেয় না। তখন বাধ্য হয়ে তার মা তাকে খুঁজতে চলে যায়। অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায় না। এই অবস্থায় তার একটা স্যান্ডেল পাশের ফ্ল্যাটের দরজার সামনে পাওয়া যায়, কিন্তু তার মা তখনও জানতো না ওই দরজার উপরে তার জন্য কি ভয়াবহতা অপেক্ষা করছে। তার জন্য অপেক্ষা করছে তার মেয়ের ছিন্ন ভিন্ন দেহ। কিন্তু সেদিন সকালে ঠিক কি ঘটেছিল 7 বছরের শিশু রামিসার সাথে? কিভাবে একজন প্রতিবেশী একজন নরপিশাচের মতন কাজ করলো? আর এভাবেই আর কত রামিসাকে হারাবো আমরা? আপনাদের সাথে আছি আমি রয়, আর আপনারা দেখছেন ফ্যাক্টিয়াত বাই বাংলা। তাহলে চলুন এই অন্ধকার অধ্যায় সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করা যাক। ভিডিওটা অবশ্যই শিক্ষণীয়, তাই খুবই ঠান্ডা মাথায় দেখবেন, আর অবশ্যই সবসময় এই বিষয়ে সতর্ক থাকবেন। এই মেয়েটির নাম রামিসা আক্তার, বয়স মাত্র 7। ঢাকার পপুলার মডেল স্কুলের একজন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। মিরপুর পল্লবীর 11 নম্বর সেকশনের 7 নম্বর রোডের 37 নম্বর বাড়িতে সে থাকত। তার পরিবারে ছিল তার বাবা হান্নান মোল্লা, মা পারভিন আক্তার ও বড় বোন রাইসা আক্তার। 19 মে 2026 মঙ্গলবার আনুমানিক সকাল 9টা থেকে 9:30 রামিসার বড় বোন রাইসা আক্তার প্রতিদিনের মতন আজও প্রাইভেট পড়তে বের হন। ছোট বোন রামিসা বড় বোন রাইসাকে কিছু দূর এগিয়ে দেওয়ার জন্য বের হয়। সকাল আনুমানিক 9:30 থেকে 10টা। রামিসা অনেকক্ষণ ধরে না ফেরায় তার মা তাকে ডাকতে শুরু করে, কারণ তার স্কুলে যাওয়ার জন্য সময় হয়ে গেছে। কিন্তু রামিসার কোনো ধরনের সাড়া নেই। তার মা পুরো 5তলা ভবনটির চিরুনি তল্লাশি করে, ছাদে যায়, নিচে যায়, কিন্তু মেয়েকে কোথাও পাচ্ছিল না। উদ্বিগ্ন মা আবারও 3য় তলায় চলে আসে এবং দেখতে পায় তার পাশের বাসার ফ্ল্যাটের দরজার সামনে রামিসার একটি স্যান্ডেল পড়ে আছে। তখন রামিসার মা তাকে ডাকতে থাকে, কিন্তু দরজার ওপার থেকে কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই। তারপর সে দরজা নক করতে থাকে, কিন্তু দরজার ওপার থেকে কেউই দরজা আনলক করে না। এরই মধ্যে অন্যান্য প্রতিবেশীরা জড়ো হয়ে গেছে। তাদের কাছে ব্যাপারটি সন্দেহজনক মনে হচ্ছিল। আসলে এই ফ্ল্যাটটির মালিক ছিলেন সোহেল রানা, যিনি একজন রিক্সা মেকানিক ছিলেন, আর সে মাত্র কয়েক মাস আগে তার স্ত্রীকে নিয়ে এখানে সাবলেটে ভাড়ায় উঠেছেন। কিছুক্ষণ ধরে সকলে চেষ্টা করার পর যখন দেখছিল দরজাটি খুলছে না, তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় এই দরজাটি ভাঙতে হবে। অবশেষে দরজাটি ভাঙা হয়, কিন্তু ঘরে ঢুকে দেখা গেল এক হৃদয় বিদারক দৃশ্য, যে দৃশ্যটা আপনি আমি কেউই দেখতে চাই না। খাটের নিচ থেকে পাওয়া গেল একটি ফুটফুটে বাচ্চার মস্তিষ্কবিহীন দেহ, আর বাথরুম থেকে পাওয়া গেল তার খণ্ডিত মাথা। সেই সকালে পল্লবীর ওই 5তলা বিল্ডিং এর আত্মচিৎকার ছড়িয়ে পড়ে চারিপাশে। ঘটনাস্থলে আসে পল্লবী থানার পুলিশ, সাথে ফরেন্সিক টিম। এরই মধ্যে এই ঘটনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় এবং সারা বাংলাদেশে। পুলিশের প্রথম প্রশ্ন, এই ফ্ল্যাটটি আসলে কার? প্রতিবেশীরা সকলেই বলেন সোহেল রানা নামের এক রিক্সা মেকানিকের, যে সামান্য কয়েক মাস ধরে সাবলেটে এখানে বসবাস করছেন। কিন্তু প্রশ্ন হলো, সোহেল রানা আসলে কোথায়? বাসার মধ্যে থেকে কিন্তু তাকে পাওয়া যায়নি, শুধু পাওয়া গেছিল তার স্ত্রী স্বপ্নাকে। পুলিশ ঘরের প্রতিটি কোণায় চিরুনি তল্লাশি চালায়। পুলিশ স্বপ্না আক্তারকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় তার স্বামী সোহেল রামিসাকে বাথরুমে আটকে প্রথমে ধর্ষণ করেন এবং পরবর্তীতে তাকে হত্যা করেন। এই তথ্যটি ছিল এই কেসের সবথেকে বড় সূত্র এবং সবথেকে বড় সত্য। স্বপ্না আরও দাবি করেন এই ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না, তবে তদন্তকারীরা এই কথা না মেনে সহকারী হিসেবে চিহ্নিত করে তাকে কারাগারে বন্দী করা হয়। কিন্তু মূল আসামি সোহেল রানা তখনও বেপাত্তা। তাকে খোঁজার জন্য পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। প্রথম সমস্ত ঢাকায় অভিযান চালানো হয়, কিন্তু তাতে তার টিকিটাও খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে প্রযুক্তির সাহায্য নিয়ে তার মোবাইল ফোন ট্রেস করে তাকে খুঁজে পাওয়া যায়। তিনি ছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেদিনই সন্ধ্যায় সোহেল রানাকে একটি দোকানের সামনে থেকে আটক করে পল্লবী থানার পুলিশ। সোহেলকে যখন আদালতে নেওয়া হচ্ছিল, তখন আদালত চত্বরের মানুষ তারপর খুবই ক্ষেপে যায়। বিক্ষুব্ধ জনতা তার শাস্তির জন্য আন্দোলন করতে থাকে। কড়া নিরাপত্তার মাধ্যমে তাকে হাজতখানা থেকে আদালতে উপস্থিত করা হয়। আর যখন তার কেস শুরু হয়, তখন আসে এই ঘটনায় আরেকটি টুইস্ট। কে এই সোহেল রানা? সোহেল রানার আসল নাম হলো জাকির হোসেন। বয়স আনুমানিক 30 থেকে 34 বছর।
বাড়ি নাটোরের সিঙ্গার থানার নিমাকদামা 14 গ্রাম, পেশায় একজন রিক্সা মেকানিক, এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, বয়স 26 বছর। তিনিও সোহেল রানার মতোই একই এলাকার মানুষ, যারা বিবাহের পর ঢাকায় চলে আসেন। কিন্তু সে কেন ঢাকায় আসে, এর পেছনে রয়েছে আর একটি সত্য। সাধারণ দৃষ্টিতে সোহেল একজন খুবই সামান্য মানুষ, যিনি রিক্সা সারিয়ে তার জীবিকা নির্বাহ করে, কিন্তু তার পেছনের গল্পটা একদম আলাদা। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, প্রধান অভিযুক্ত সোহেল রানা ওরফে জাকির হোসেন অতীতেও নানান অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিলেন। অনলাইন জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আরও কুকর্মের জন্য নিজের এলাকা ছাড়তে বাধ্য হন এবং পরবর্তীতে কোনো পথ না পেয়ে ঢাকায় পালিয়ে আসতে বাধ্য হন। স্বপ্না আক্তার পুলিশকে আরও একটি বিষয় জানান, তার স্বামী সোহেল রানা একজন বিকৃত যৌন রুচি সম্পন্ন ব্যক্তি, যিনি বিভিন্ন সময়ে তার স্ত্রীর উপরেও বিভিন্ন শারীরিক নির্যাতন করেছেন। কিন্তু এখানে আরও একটি প্রশ্ন জাগে, যার ব্যাক রেকর্ড এতটা বাজে, যে সন্ত্রাস কিংবা মাদকের সাথে যুক্ত, অনলাইন জুয়া খেলেন এবং এলাকা থেকেও পালিয়ে এসেছেন, তারপরেও সে কিভাবে আবাসিক এলাকায় সাবলেটে ভাড়া নিতে পারলেন? বাড়িওয়ালা কি কোনোভাবে যাচাই করেনি? প্রতিবেশীরা কি আদৌ কোনো কিছু টের পাননি? এই প্রশ্নগুলোই আমাদের দেখায় যে আমাদের সমাজের গোড়ায় এখনো কতটা গাফিলতি লুকিয়ে আছে। ফরেন্সিক রিপোর্টে প্রাথমিক ধারণা করা হচ্ছে শিশুটির সঙ্গে চরম কোনো বিকৃত যৌন আচরণ বা ধর্ষণ করা হয়েছে। নির্যাতনজনিত তীব্র রক্তক্ষরণ বা বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে শিশু রামিসাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারপরে প্রমাণ লোপাট ও মরদেহ গুম করতে সোহেল মাথা ও হাত কেটে শিশুটিকে খণ্ড খণ্ড করেছেন। খুশির খবর এই যে ইতিমধ্যে সোহেল তার দোষ স্বীকার করেছেন। সে আদালতকে জানিয়েছেন যৌন সম্পর্ক করার পর সে শিশুটিকে হত্যা করেছেন। 2000 সংশোধনী 2003-এর আওতায় শিশু ধর্ষণ একটি অত্যন্ত গুরুতর অপরাধ। ধারা 9-1 অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। ধারা 9-2 মতে ধর্ষণের পর হত্যা শাস্তি মৃত্যুদণ্ড বাধ্যতামূলক। সোহেল রানার বিরুদ্ধে আরোপিত অভিযোগ অনুযায়ী ধর্ষণের পর হত্যা এই ধারার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। খুব কষ্টের ব্যাপার হলো এটা সত্যি যে বাংলাদেশে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, যার সামান্য কিছু অংশ আমরা দেখতে পাই, যার বেশিরভাগই চাপা পড়ে আছে অন্ধকারের অতলে। তাই আমাদের সকলের উচিত সচেতন হওয়া, নিজের সন্তানের উপর কঠিন নজরদারি রাখা, আর অতি সহজে মানুষদেরকে বিশ্বাস না করা, কারণ শয়তান আমাদের আশপাশেই লুকিয়ে থাকে, শুধু লুকিয়ে এসে সুযোগের অপেক্ষা করে। রবিস আক্তার, পল্লবী শেখ 5 তলা ভবনে আর কখনোই ফিরবে না। তার বাবার চোখের জল হয়তো কোনোদিন শুকিয়ে যাবে, কিন্তু হৃদয়ের যে ক্ষতটা সেটা কোনোদিনই শুকাবে না। তাই সকলকে দোয়া ও প্রার্থনা করতে বলছি, যাতে রামিসার আত্মার শান্তি পায় ও তার খুনের সঠিক বিচার হয়।